দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে 2টি ড্রামে ভর্তি মরদেহের 26 টুকরা উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও শামীমাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার নিহত আশরাফুল হকের ওই খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে অস্পষ্টতা রয়েছে, এমনটাই বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটি দূর হলে সনদে সই করবে দলটি। শুক্রবার এনসিপির নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জনগণকে পাশ কাটিয়ে বিএনপি ও জামাতকে খুশি করার চেষ্টা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ স্পষ্ট নয়। পরিতাপের বিষয় হলো, জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এই আদেশে জনগণের দাবির চেয়ে রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপাতমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে, মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সই করানোর ফলে এটি আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি বলে মনে করেন এই নেতা। আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনূস দিতে হবে, শাহাবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না। শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিজমের যে অংশ, তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে। সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো স্পষ্ট করার দাবি জানান এনসিপি নেতারা। আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকেই আগামী বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসন থেকে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছাড়া একবারও জয়ী হতে পারেনি বিএনপির প্রার্থীরা। এবার নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে চান তারা। জামাত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরাও আটঘাট বেঁধেই মাঠ চষে বেড়াচ্ছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নম্বর ওয়ার্ড নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই আসনের খসড়ার সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তা জানান দিচ্ছেন স্থানীয় ভোটারদের কাছে। এরকম প্রার্থী চাই যিনি সর্বসময় আমাদের সাধারণ জনগণের পাশে থাকবে। গত বছরগুলো আমরা ভোট দিতে পারি নাই, এখন সুষ্ঠু নির্বাচন যদি হয় তা আমরা যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিব এই আশাবাদী। গাজীপুর 1 আসনটি গেল 30 বছর আওয়ামী লীগেরই দখলে ছিল। টানা 4 বার এই আসন থেকে অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ এই আসনটিতে 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল। এরপর থেকেই বিএনপির হাতছাড়া হয়ে যায় গাজীপুর 1। সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই আসনের দখল ফিরে পেতে চায় বিএনপি। এখন পর্যন্ত দলীয় মনোনয়নের দৌড়ের ট্র্যাকে আছেন হাফ ডজনেরও বেশি প্রার্থী। আমাদের 2026 সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের জনাব তারেক রহমানের দেওয়া 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজগুলো আমরা অবশ্যই করব। নতুনত্ব যদি এখানে আসে, হঠাৎ করে এসে তারপরে এই দখলদারিত্বের রাজনীতির মতো যদি কিনা মনোনয়ন কেউ নিয়ে যায়, তাহলে তাকে পাশ করানো খুব কঠিন। আগে ভাগে গাজীপুর 1 আসনে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমিন। যাদের কাছেই যাচ্ছি, মানুষের কাছে সবার কাছেই পরিবর্তন, যেহেতু তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, এখন সবাই পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কারণেই
মানুষের পক্ষে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে ব্যাপক একটি গণজোয়ার তৈরি হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হলেও কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা। ভোট কেন্দ্রে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই। আমাদের একটাই দাবি, এই নির্বাচনে আপাতত আমরা যেন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, আমরা যেন ভোটটা দিতে পারি। এই কারণে আমাদের ভোট দেওয়া হয় নাই, তাই এবার নিয়ত করছি যদি নির্বাচনের পজিশন ভালো হয় আল্লাহর কাছে আশা করছি আমরা ভোট দিতে যাব। তবে কে হচ্ছেন গাজীপুর 1 আসনের আগামী দিনের কাণ্ডারি তা বাছাই করতে ভোটারদের অপেক্ষা করতে হবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার 18 বছর পরও বরগুনার ঝুঁকিপূর্ণ এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি, ফলে ঝুঁকিতে রয়েছেন জেলার বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কিছু জায়গায় বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। 2007 সালের 15 নভেম্বর আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। মাত্র আধা ঘন্টার প্রাকৃতিক এই দুর্যোগে লণ্ডভণ্ড হয় উপকূল। সিডরের আক্রমণে প্রাণ হারানোর পাশাপাশি নিখোঁজ হন অনেকে। ঘরবাড়ি হারান 2 লাখের বেশি পরিবার। এছাড়া কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও গবাদি পশু মৃত্যুসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হন উপকূলবাসী। অনেক লোক মারা গেছে এলাকার, আমার ওয়াইফ মারা গেছে, আমার বাচ্চা মারা গেছে, অথচ ঘরবাড়ি তো আমাদের ছিলই না। এখন যাই কিছু আছে একটু বেরিবেদ কোনো রকম একটু হয়েছে। স্বাভাবিক জোয়ারও 12 মাস ঘরে পানি থেকে পরিবেশ নষ্ট, বাঁচার মতো কোনো পথ নেই। এরপর কেটেছে 18 বছর। প্রায় প্রতি বছরই সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতে বড় অঙ্কের টাকা ব্যয় করছে পানি উন্নয়ন বোর্ড, যার সুফল পাচ্ছে না উপকূলবাসী। স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছর প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। স্বাভাবিক একটু নিম্নচাপ হলেই তলাইয়ে যায়, বেরিবেদ ভাঙে যায়। আমার ঘরে পানি ওঠে, চুলায় পানি ওঠে, খাওয়া লাগে না। হাইট লাগে 3 ফুট, দেবে 1.5 ফুট। বাদ বাকি এখন বেরিবাদ তো এটা তো তাদের ব্যবসা, মেম্বার চেয়ারম্যানদের এটা একটা ব্যবসা। আমাকে তেরানের দরকার নাই, আমাকে তুই দিলি ওই বলো খালাই দিলি, তাই হলে আমরা শান্তি মতন থাকতে পারি। প্রবল ঝড়ে বা কোনো ছোট ধরনের ঘূর্ণিঝড় হইলো এগুলো ভেঙে যায়। এই জন্য আমি দাবি করব যে অনতিবিলম্বে যাতে ডালভাঙ্গা এবং নলি বন্দরকে রক্ষা করার জন্য ব্লক দিয়ে নদীর শাসন করা হয়। বাঁধ মেরামতে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা অনুমোদন না পাওয়ায় আসলে স্থায়ী যে টেকসই বেড়িবাঁধ প্রতিরক্ষা কাজ যেটা বলি আমরা, সেটা এখনো বাস্তবায়ন করতে পারি নাই। 1965 সাল থেকে 2002 সাল পর্যন্ত বরগুনা জেলায় মোট 805 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ হয়। বর্তমানে বরগুনায় প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 9 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে শ্রীনগরের নোগাম থানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের কর্মকর্তা। তারা ওই থানায় মজুত রাখা বিস্ফোরকগুলো পরীক্ষা নিরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তাও বিস্ফোরণে প্রাণ হারান। এনডিটিভি জানিয়েছে, থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে তদন্ত করছিল। পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয় এবং সেগুলো থাকায় মজুত করা ছিল। যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের উপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে উপত্যকাটিতে থেমে থেমে বৃষ্টিপাত এবং ঠান্ডা বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে ভারী বৃষ্টিপাতের পর অস্থায়ী আশ্রয় শিবিরের তাঁবুগুলোতে পানি ঢুকে গেছে। তাঁবুর সামনে সড়কেও পানি রয়েছে। এতে জীর্ণ তাঁবু ও আশ্রয় কেন্দ্রগুলো ধসে পড়ার শঙ্কা রয়েছে। গাজার মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বোমাবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির কারণে সমস্ত তাঁবুর 93 ভাগ আশ্রয়ের জন্য উপযুক্ত নয়। এদিকে যুদ্ধবিরতির পরও এমন দুর্ভোগের মাঝে ইসরায়েলি বাহিনী গাজায় প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। আন্তর্জাতিক বিরতিতে ফিফা প্রীতি ম্যাচ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সেলেসাওরা। তারই ধারাবাহিকতায় সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। দুই দলই এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্ব। সেনেগালের বিপক্ষে এখন পর্যন্ত 2 বার মুখোমুখি হয়েছে ব্রাজিল। এর মধ্যে প্রথম দেখায় 2019 সালে 1-1 গোলে ড্র হয়, আর দ্বিতীয় দেখায় 2023 সালের 21 জুন ব্রাজিলকে 4-2 গোলে হারিয়েছিল সেনেগাল। এদিকে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে রাতে জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। বাছাই পর্বে এখন পর্যন্ত 4 ম্যাচের সবগুলোতেই জিতেছে স্প্যানিশরা। তাই জর্জিয়ার বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে লুই দা লা ফুয়েন্তের শিষ্যরা। এছাড়া প্রথম লেগে জর্জিয়াকে 2-0 গোলে হারিয়েছে জুবিমেন্দি ফেরান তোরেসরা। তবে বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না তরুণ তারকা লামিনে ইয়ামাল। কুচকির চোটের কারণে গত সোমবার তার অস্ত্রোপচার করানো হয়। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই রয়েছে কালের কণ্ঠ। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি অস্থিরতার ফাঁদে দেশ। লকডাউন শাটডাউন প্রসঙ্গে রয়েছে 4 দিনে 32 যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পরশু। যানবাহনে চড়তে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশি ভয়। ঢাকা ও আশপাশে 12 প্লাটুন বিজিবি মোতায়েন। এপাশে রয়েছে বিভিন্ন স্থানে আগুন, ব্যাপক সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। জামাত সহ 8 দলের সংবাদ সম্মেলন। 3 উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করেছেন, এমনটি জানিয়েছেন তাহের। এদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদের মন্তব্য, গণভোটে আইন প্রণয়ন সংবিধান সংশোধন হয়ে যাবে না। দর্শক, যুগান্তরের শিরোনামে রয়েছে গণভোটের 4 প্রশ্ন, বুঝতে পারবেন কতজন। এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এছাড়া সঞ্চয় ভেঙে দায় মেটাচ্ছে মধ্য নিম্নবিত্তরা, খাবারের পেছনে ব্যয় 3 গুণ। এ প্রসঙ্গে আরও রয়েছে মাছ মাংস চড়া, শীতের সবজিরও উচ্চ মূল্য। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার মামলা নিয়েও রাজনীতি। এপাশে সালাউদ্দিন আহমেদের মন্তব্য, জুলাই সনদ আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না। এদিকে ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দর্শক, এরপরে রয়েছে দৈনিক সমকাল। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সংবিধান সংশোধন কঠিন। এপাশে রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যেমনটি আগের পত্রিকায় দেখছিলাম। বিএনপি জামাত এনসিপি মুখে এক, ভেতরে আরেক। এপাশে একদিনে সংসদ ও গণভোট, নির্বাচন কমিশনের ব্যয় 20% বাড়তে পারে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একের সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।